জামা কাপড় নিয়ে যাবে কেন? আমার একটা মাত্র শালা, তাকে যদি কিছু দিতে না পারি তাহলে আমি কেমন দুলাভাই হলাম? ফাদের জন্য সবকিছু কিনে এনেছি আমি। ময়ূরী মাথা নাড়িয়ে বলল। যাওয়ার পরের দিনই তো উনি সব কিনে এনেছিলেন। মধু লজ্জায় মিনমিন করে বলল। আমি তো কিছু বুঝাইনি ভাইয়া। তাহসিন বলল। বুঝেছি, যাকগে, তুমিও তো গিয়ে বোনের সাথে কয়টা দিন থেকে আসতে পারো নাকি? নুপুরের বিয়েতে তো যাওয়া হবেই, তখন না হয় থেকে আসবো। ময়ূরীর মনেই ছিল না দুদিনের মধ্যে বিয়ের আয়োজন শুরু হবে। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। বিকেল নাগাদ তাহসিন ময়ূরীকে সাথে করে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এলো। তাহসিনের হাতের মুঠোয় ছোট ময়ূরী, ছোট ছোট হাত। সরু রাস্তা ধরে দুই নরনারী হেঁটে যাচ্ছে। ময়ূরী বরাবরের মতোই ভীষণ চুপচাপ। তাহসিন আর চোখে বইয়ের নীরবতা দেখে বলল। একটা কথা জিজ্ঞাসা করবো? ময়ূরী মাথা নাড়ায়। তাহসিন বলে। তুমি আমার উপর রেগেছিলে কেন? আপনি এখনো বুঝতে পারেননি? হুম। তাহলে থাক। রাস্তার মধ্যে তাহসিন কথা বাড়াতে চাইল না। হাঁটতে হাঁটতে বাড়ির কিছুটা সামনে আসতে তাহসিনের ছোটবেলার কিছু বন্ধুদের সাথে দেখা হলো। ময়ূরী মাথায় কাপড় টেনে নিতে তাহসিন শক্ত করে তার হাত আঁকড়ে ধরল। তাহসিনের বন্ধুরা কাছে এগিয়ে এলো। ইসমাইল নামের একজন হেসে বলল। তাহসিন, তোকে তো খুঁজেই পাওয়া যায় না। গ্রামে এসেছিস কতদিন, অথচ একটা দিনও আমাদের কাছে এলি না। তাহসিন হেসে বলল। কাজে ব্যস্ত থাকি, তাছাড়া পুতুলও গ্রামে এসেছে। ইসমাইল বলল। এত ব্যস্ত ব্যস্ত না করে একদিন আসিস, জমিয়ে আড্ডা দেব। বলতে বলতে পাশে ময়ূরীর দিকে চোখ গেল। এত বড় ঘোমটা দিয়েছে মেয়েটা, মুখখানাও স্পষ্ট নয়। সে বলল। উনি কি আমাদের ভাবি? তাহসিন মাথা নাড়ায়। ওরা সবাই ময়ূরীকে সালাম দেয়। ময়ূরী সালামের উত্তর নিয়ে বলে। ভাবি ভালো আছেন? ময়ূরী তাহসিনের হাত চেপে ধরে। সে তাদের সাথে কথা বলতে চাচ্ছে না। বুঝতে পেরে তাহসিন তাড়া দিয়ে বলে। তোরা সবাই একদিন বাড়িতে আসিস, আজ বাড়িতে একটু কাজ আছে, যেতে হবে রে। ওরা সম্মতি দিলে তাহসিন ময়ূরীকে নিয়ে বাড়ি চলে আসে। সদর দরজায় পা রাখতে পুতুল আর ফাহাদ খিলখিলিয়ে দৌড়ে আসে ওদের নিকটে। পুতুল আর ফাহাদ দুজনে ময়ূরীর পা জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। ড্রয়িং রুমে আদনান মুখ কালো করে হিমির সাথে বসে আছে। তাহসিন নিচু হয়ে পুতুলকে কোলে নিতে গেলে পুতুল চোখ পাকিয়ে বলে। তুমি আমাকে ছুবে না। তাহসিন আশ্চর্য হয়ে বলে। কেন আম্মা? তুমি আমায় শুধু বকো বাবা, মা আমায় খুব ভালোবাসে। ময়ূরী ঠোঁট টিপে হাসে। পুতুলকে কোলে নিতে গেলে ফাহাদ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বোনের দিকে। ময়ূরী হাঁটু মুড়ে নিচে বসলে হঠাৎ করে দুজনে তার গলা জড়িয়ে ধরে দুই গালে চুমু খায়। ময়ূরী চোখ বড় বড় করে বলে। আজ হলো কি তোমাদের? আমাকে এত ভালোবাসা হচ্ছে কেন শুনি? ফাহাদ বোনের গলা জড়িয়ে ধরেই বলে। আমি তো তোমাকে অনেক ভালোবাসি আপা। পুতুল কপাল কুঁচকে বলে। আমিও আমার মাকে অনেক ভালোবাসি। তাদের কথা শেষ হতেই তাহসিন বলে। আমিও আমার বউকে ভীষণ ভালোবাসি। লজ্জায় মেয়েটা ঠোঁট টিপে হেসে ফেলল। ড্রয়িং রুম থেকে আদনান নাক কুঁচকে বলল। এই তোদের নাটক বন্ধ কর, তাহসিনের বাচ্চা আমার কাছে আয়, তোকে আজ চিবিয়ে খাবো আমি। তাহসিন এগিয়ে গেলে হিমি গাল ফুলিয়ে বলে। তুই আজই আমায় ঢাকা দিয়ে আসবি। আমি আর এখানে থাকতে পারবো না। এই অশুভ ছেলেটা আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না। আদনান দাঁত চাপলো। তোকে আমি কি বলেছি? তুই ঢাকা কেন যেতে চাচ্ছিস? তুই আবার কি করবি? সেটাই তো করেছি কি। তাহসিন দুজনের ঝগড়া দেখে বিরক্ত হয়ে সোফায় গিয়ে বসলো। ফাহাদ ছোট ছোট পায়ে এগিয়ে এসে তাহসিনের সামনে এসে দাঁড়ায়। বাচ্চাটা ছোট একটা প্যান্ট আর গেঞ্জি পরেছে। গুলুমুলু শরীরটা হেলে দুলে এগিয়ে আনতে তাহসিন বলে। কি হয়েছে শালাবাবু? ফাহাদ হাত বাড়ায়। তাহসিন কোলে তুলে নেয় তাকে। ফাহাদ ড্যাব ড্যাব চোখে আদনান আর হিমিকে দেখে। তাহসিনের গালে গাল লাগিয়ে বলে। ও ছেলে খুব পাজি। আদনান অবাক হয়ে তাকায়। তাহসিন বলে। কি হয়েছে ওর? ও পাজি ছেলে, অন্তিরে মায়ে। আদনান অবাক কণ্ঠে বলে। এই পুস্কো, আমি কখন ওকে মেরেছি? ফাহাদ কপালে গাঢ় ভাঁজ ফেলে। তারপর বলে। তুমি তো দেখছি দুলাভাই আমায় এমনি মায়। তাহসিন ফাহাদের কথার মানে বুঝতে পেরে বাচ্চাটার মুখ চেপে ধরে। ভারী ভয়ঙ্কর একটা শালা পেয়েছে সে। আদনান সন্ধিহান চোখে তাহসিনকে দেখে বলে। কিরে তাহসিন, তোর ব্রিটিশ শালা কি বলে? ফাহাদ তাহসিনের হাত সরিয়ে দিয়ে বলে। আমি তো দেখছি দুলাভাইও আপায়ে হেমনে মার দেয়। তাহসিন গলা উঁচিয়ে ময়ূরীকে ডেকে বলে। এই তোমার ভাইকে তাড়াতাড়ি আমার সামনে থেকে সরাও, কখন যেন সত্যি তুলে ফেলে দিয়ে আসি ওকে।
ফাহাদ জেদ দেখিয়ে তাহসিনের গলা চেপে ধরে বলে, দুলাভাই এমনি কও কেন? আমি তোমার শালা না? তুমি আমার শালা নও, শত্রু হও। ফাহাদ গাল ফুলিয়ে তাহসিনের ঘাড়ে দাঁত বসিয়ে চিৎকার করে বলল, আমি তোমার শালা না। শালা কইয়া যাকো। বাচ্চাটা ছোট ছোট দাঁত ঘাড়ে বিঁধতে এসে দাঁত চেপে ধরল ব্যথায়। মৌরি দৌড়ে এসে ভাইকে নিচে নামিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, কি হচ্ছে ফাহাদ? দুলাভাইকে কামড় দিলি কেন? ফাহাদ চলছল চোখে বোনকে দেখে কেঁদে উঠল শব্দ করে। তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আবার ওকে বকছো কেন? ছোট মানুষ, বুঝতে পারছো না? ও এখনো ছোট আছে, আপনি ওকে মাথায় কেন তুলছেন? ফাহাদ ঘাড় উঁচিয়ে একবার বোনকে দেখে গুটি গুটি আবার তাহসিনের নিকট এগিয়ে গিয়ে আদুরে গলায় ঠোঁট উল্টে বলল, ও দুলাভাই, তুমি আপায়ে মাইর দিবা না, বেশি কইয়া মাইর দিবা। তাহসিন বাচ্চাটার আদুরে আদুরে কথা শুনে হেসে ফেলল। আদনান পাশ থেকে আফসোসের স্বরে বলল, ভাগ্য করে একটা শালা পেয়েছিস তাহসিন। আমার তো ফাটা কপাল, এমন একটা বাচ্চা শালা নেই। হিমি রেগে সেখান থেকে প্রস্থান করলো। ময়ূরী পুতুলকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলে তাহসিন নিঃশব্দে ফাহাদকে পাশে বসে ধীর গলায় বলে, কাজের খবর কি? কাল হাতে বেশ ব্যথা পেয়েছি। আদনান বলল, গুলি লেগেছিল ভেবেছিলাম, ভাগ্যিস তেমন কিছু হয়নি। তাহসিন দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করে আদনানকে কিছু দেখিয়ে কথা বলল। পুরোটা সময় ফাহাদ চুপটি করে বসেছিল দুলাভাইয়ের পাশে। ওদের কথা শেষ হতেই সন্ধ্যার আজান দিয়ে দিল। তাহসিন নামাজ পড়বে না আজ, তাই সে ধীরে সুস্থে উপরে উঠে এলো। ঘরে এসে দেখলো বর্ষা, নুপুর, কনক আর কুসুম পুতুলকে ঘিরে বিছানায় বসে আছে। ময়ূরী নীরবে পাশে দাঁড়িয়ে। তাহসিন ঘরে ঢুকতেই কুসুম বলল, আপনাকে বড় আপা একবার দেখা করে আসতে বলেছিলেন। তাহসিন এগিয়ে এসে বলল, যাবো খানিকক্ষণ পর। তোমরা সবাই এই ঘরে কি করছিস? ভাবির সাথে তো আমাদের কথাই হয় নাই ভাইজান, তাই ভাবলাম একবার ভাবির সাথে দেখা করে আসি। বেশ ভালো, ও তো একা একাই থাকবে, তোরা এসে একটু গল্প আড্ডা দিতে পারিস না? দুঃখিত ভাইজান, আমরা তো আরো ভেবেছি ভাবি বিরক্ত হবে। ময়ূরীর সাথে কনকের তখন চোখে চোখ পড়ল। কনক যে বারে বারে তাহসিনের দিকে তাকাচ্ছিল এবং বরাবরই এভাবে তাকিয়ে থাকে এটা ময়ূরীর জানা কথা। জিনিসটা তার কাছে মোটেও ভালো লাগেনি। ননদ হয় বলে সেইভাবে কিছু বলাও হয়নি। কনক দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ালো। তাহসিনকে উদ্দেশ্য করে বলল, আপনাকে তো বাড়িতে পাওয়াই যায় না, বিয়ের কাজ নাকি পরশু থেকে শুরু হবে। তাহসিন বলল, দাদার সাথে কথা বলতে হবে। তোরা এখন যা, সবাই পরে গল্প করিস। ওরা ঘর থেকে বেরিয়ে গেলে পুতুল হাতের ইশারায় ফাহাদকে কাছে ডাকলে সে দুলাভাইয়ের কোল থেকে নেমে পুতুলের কাছে ছুটে যায়। রাতে আলাপ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হলো পরশু থেকে আয়োজন শুরু হবে। আফিয়ার মন ভার। মাহতাবের কোনো খোঁজ খবর নেই। সে এক বাড়িয়ে কারোর থেকে মাহতাবের খবরও নিতে পারে না। কাজ শেষে আফিয়াজ নিঃশব্দে বাড়ির ছাদে উঠে এলো। রাত্রি করে পিছু নিল ময়ূরী। দুজনে মিলে ছাদের পাটিতে বসেছিল। ছাদে লাল রঙের একটা ছোট লাইট আছে, সেখান থেকে আবছা আলোয় দুজনের বদন স্পষ্ট। ময়ূরী আফিয়াকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, তোমার কি হয়েছে ভাবি? আফিয়া খানিকক্ষণ নীরব থেকে বলল, জানি না বোন, বাবা নিখোঁজ হয়েছেন অনেকগুলো মাস কেটে গেছে। মাহতাব খোঁজ খবর করেও কোনো খবর পাননি। কেন, উনি কোথায়? আশ্চর্য, একটা মানুষ কিভাবে নিখোঁজ হতে পারে? আমার আজ বাঁচতে ইচ্ছে করে না জানো, জীবনটা কেমন যেন অসহ্য লাগছে, কোথাও যেন একটুও শান্তি নেই। ময়ূরী আফিয়ার চোখের পানি মুছে দিয়ে আলতো করে জড়িয়ে ধরল। বলল, জীবন তো এমনই ভাবি, সুখ দুঃখ ক্লান্তি আনন্দ সবকিছু মিলিয়ে আমাদের জীবন। তুমি ভেঙে পড়লে তোমার এই ছোট বোনের কি হবে বলো তো? আমার এই বাড়িতে আছেই বা কে? আমার সঙ্গী তুমি, আর সখীও তুমি। আফিয়া কান্নার মাঝেও হাসলো। ময়ূরীকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, সোনায় বাঁধা কপাল তোমার, আমার দেবর ভীষণ ভালোবাসে তোমায়। বিশ্বাস তো করে না ভাবি। সে তো মনের ভয়, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। সে থেমে বলল, অনেক রাত হয়েছে ময়ূরী, যাও গিয়ে ঘুমাও, কাল কিন্তু অনেক কাজ আছে। ময়ূরী মাথা নাড়িয়ে ভাবির সাথে নিচে নেমে এলো। ঘরে ঢুকে দেখলো পুতুল নেই। তাহসিনের পাশে ফাহাদ ঘুমিয়েছে। ময়ূরী দরজা লাগিয়ে পিছু ঘুরে বলল, আপনার বড় ভাইয়ের খবর কি? মাহাতাব ভাই বাড়ি ফিরছেন না কেন? তাহসিন খবরের কাগজ পড়ছিল। ময়ূরীর কথা শুনে বলে, ভাইয়ার হয়তো কোনো কাজ আছে। খোঁজ নিচ্ছেন না কেন? কি খোঁজ নেব? নেতা মানুষ, ব্যস্ত তো থাকবেই। আশ্চর্য মানুষ তো আপনারা। উনি নেতা বলে এতগুলো দিন কেটে যাওয়ার পরেও একটু খবর নেবেন না? তাহসিন চোখ তুলে ময়ূরীর বদন পানে তাকালো। কিছুটা শক্ত গলায় জিজ্ঞাসা করলো,
জামাই রেখে ভাসুরকে নিয়ে টানাটানি করছিস কেন? তার জন্য তো তোর বউ আছে। যা বলছেন ভাবনা চিন্তা করে বলুন। তাহসিন সোজা হয়ে বসলো, কিছুটা ভারী গলায় বলল, আশ্চর্য, তোমার সমস্যা কি একটু বলবে? কথায় কথায় এত রেগে যাও কেন? আমি ভাইয়াকে নিয়ে কথা বলতে বারণ করছি মানে কথা এখানেই শেষ। আমার কথার উপর তুমি এটাকে নিয়ে কথা বাড়াচ্ছ কেন? আপনাদের চোখ থাকতেও অন্ধ। ভাবির অবস্থা দেখেছেন? আপনার ভাই কল করে না, আর কেউ কল করলেও রিসিভ করে না। কাল রাত থেকে ফোনটাও বন্ধ। সেটা তাদের ব্যাপার, তুমি এসে ঢুকবে কেন? আমি বলেছি না এটা তাদের দাম্পত্য ব্যাপার। তুমিও তোমার সীমা জানো ময়ূরী। ময়ূরী নিঃশ্বাস যেন আঘাতে কেঁপে উঠল, চোখ দুটো লাল হয়ে উঠেছে রাগে, দুঃখে, অভিমানে। ভাবি আমার আপন। ভাবির চোখের পানি দেখে আমি চুপ থাকবো? মানুষের সম্পর্ক শুধু সম্পর্ক নয়, দায়িত্ব। আপনার ভাই যদি সত্যিই ভালো থাকে তাহলে ফোনটা বন্ধ কেন? একটা মানুষ কদিন ধরে নিখোঁজ আর আপনারা একটু বিচলিত নন? তাহসিন কাগজটা শক্ত করে ভাঁজ করে রেখে দিল টেবিলের উপর, তারপর উঠে দাঁড়ালো। তার স্বভাবসিদ্ধ শান্ত গলায় বলল, ময়ূরী, তোমার নিজের সংসার সামলাতে পারছো না, আর এদিকে ভাইয়া ভাবি সংসার নিয়ে পড়ে আসো। তুমি কি নিজেকে অনেক বড় কেউ ভাবছো? ময়ূরী ঠোঁট চেপে ধরে বলল। আপনি আমায় অপমান করছেন। তাহসিন কাছে এগিয়ে এলো, চোখে চোখ আটকে রেখে শান্ত স্বরে বলল, আমি সত্যি বলছি, তুমি অতিরিক্ত মাথা গলাচ্ছ, আর সেটা আমার পছন্দ না। ভাইয়া কোথায় আছে, কেন নেই, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। এখন চুপ, শুয়ে পড়ো। ময়ূরী মাথা নিচু করলেও তার বুক ওঠানামা করছে দ্রুত রাগে। ধীরে গিয়ে ফাহাদের বিছানার পাশে বসে পড়ল সে। বিছানা ঠিক করতে করতে বলল, এমন ধাঁধাময় জীবনে আমাকে না জড়ালেও পারতেন। অন্তত একটু শান্তিতে থাকতে পারতাম তো। আপনার জীবন, আপনার ইচ্ছে, আপনার নিয়ম, অথচ আমি শুধুই নামমাত্র বউ, সওদাগর বাড়ির ছোট ছেলের বউ। তাহসিন থমকে দাঁড়িয়ে গেল। ময়ূরীর শেষ কথাগুলো যেন ঘরের বাতাস চিরে তার বুকে গিয়ে ধাক্কা মারল। সে ধীরে, খুব ধীরে বলল, সওদাগর বাড়ির ছোট ছেলের বউ, এই পরিচয় তোমার কাছে এতটাই তুচ্ছ? ময়ূরী বিছানা চাদর গুছাতে গুছাতে বলল, তুচ্ছ বলিনি, কিন্তু এই বাড়িতে আমি কে সেটা এখনো বুঝতে পারিনি। আপনি আমায় বিয়ে করে এই বাড়িতে এনেছেন ঠিকই, কিন্তু বউয়ের অধিকার এখনো অবধি দেননি। ময়ূরী ঘুরে বসলো। তাহসিনের বিস্মিত চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, আচ্ছা, বিয়ের অর্থ কি বলুন তো? আমি আমাদের বিয়ের সঠিক অর্থটা এখনো অবধি বুঝতে পারিনি। আপনি কি শুধু ঘর সংসার আর সন্তান সামলানোর জন্য আমায় বিয়ে করেছেন? তাহসিন শুকনো ঢোক গিলে বলল, সংসার সামলাতে তো বলিনি, আমি শুধু চেয়েছি তুমি পুতুলের দেখাশোনা করো আর নিজে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। পুতুলের দেখাশোনা? আপনার মেয়ের কথা বলছেন? তাহসিন উত্তর দিল না। ময়ূরী মৃদু হাসলো, হেসে পা গুটিয়ে বসলো সেখানে। আর চোখে ফাহাদের ঘুমন্ত মুখ দেখে বলল, সামান্য একটা কথা একটা মানুষের হৃদয়ে এতটা জখম করতে পারে, আপনি জানেন? জানেন না বুঝি? ময়ূরী চোখ তুলে তাকালো। তাহসিন দেখলো সেই দৃষ্টিতে কোনো মায়া নেই, কোমলতা নেই, আছে শুধু একরাশ অবিশ্বাসের ছায়া। তাহসিন এগিয়ে আসতে চাইলে ময়ূরী থামিয়ে দেয় তাকে, দৃঢ় গলায় বলে, আমি বাচ্চা মানুষ, এটা আপনার বিয়ের আগে ভাবা উচিত ছিল। তোমায় কে বলেছে? কে কি বলবে? তাহসিন জোরে নিঃশ্বাস ফেলল। তাহলে এসব অদ্ভুত কথা বলছো কেন? তোমার মুড এখন ভীষণ খারাপ, এভাবে কথা বাড়িয়ে লাভ নেই। আপনার সাথে কি কখনো কথা বাড়ানো যায়? আর কত আমায় চুপ করিয়ে রাখবেন? বাড়িতে কত সমস্যা, কত চাপ, তুমি বুঝতে চাও না? কেন বুঝতে চাইবো না? আমি আপনার স্ত্রী নই? সংসারের অর্ধেকটা আমার নয়? আপনি আমাকে কিসের ভয়ে দূরে ঠেলে দিয়েছেন? তাহসিন এবার কিছুটা উচ্চস্বরে বলল, আমি তোমার ভালো চেয়েছি, চেয়েছি পুতুলের দেখাশোনা করো, এটা কি ভুল? ময়ূরীর চোখ দুটো চকচক করছে রাগে, ব্যথায়। ভুল তখনই যখন সেটা স্ত্রীকে দূরে রাখার অজুহাত হয়ে যায়। আপনি আমাকে একটু বিশ্বাস করলে কি এমন হতো? ঘরে হালকা নীরবতা নেমে এলো। তাহসিন বোধহয় ময়ূরীর না বলা কথা হঠাৎ করে বুঝে ফেলল। শুষ্ক গলা কোনো রকম ভিজিয়ে কিছু বলার পূর্বেই ময়ূরী ভেজা গলায় বলে, পুতুল তো আপনার সন্তান নয়। আমার আগে আপনার কোনো প্রাক্তন স্ত্রীও ছিল না। তাহলে কেন আপনার পুরো পরিবার আমার সাথে এমন করলো? আপনি বা কেন আমায় এতদিন সত্যিটা বলেননি? তাহসিন ধমক দিয়ে বলল, এসব ফালতু কথা কে বলছে তোমাকে? আমার মেয়েকে তুমি অস্বীকার করেছো, এই সংসার তেতো লেগেছে এখনই। ময়ূরী কণ্ঠ শক্ত করলো, বলল, আর কত নাটক করবেন? পুতুল আপনার মেয়ে নয়। তাহসিনের চোখ লাল হয়ে উঠল। পুতুল আমারই সন্তান, আমি আবার বলছি ময়ূরী, পুতুল আমার সন্তান, এই নিয়ে একটা কথা শুনবো না আমি। ময়ূরীর হাসিটা কেমন যেন ব্যাঙের মতো শোনালো। ময়ূরী কিছু বললে তাহসিন দাঁত চেপে বলে, তোমার কথার ধরনটা খুব বাজে হয়ে যাচ্ছে। আমি বলেছি পুতুল আমার মেয়ে। আর আমি বলছি আপনি মিথ্যে বলছেন। তাহসিন হঠাৎ সামনে এগিয়ে এসে দাঁড়ালো, তার বুক ওঠানামা করছে রাগে।
ময়ূরী, আজ তোমার কথা খুব বেশি হয়ে যাচ্ছে। তুমি সীমা ভুলে যাচ্ছ। সীমা ভাঙছি আমি? আপনি যে দিনের পর দিন আমাকে অন্ধকারে রেখেছেন, ওটা কি? আপনার মেয়ের জন্মদাতা কে? কোথা থেকে এলো সে? আপনি আজ পর্যন্ত বললেন না কেন আমায়? তাহসিন দাঁত চেপে বলল। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। ময়ূরী ততক্ষণে ফেটে পড়েছে রাগে, সে চওড়া গলায় বলল। আমার জানার অধিকার নেই? আপনার স্ত্রী হয়ে, আপনার বাড়িতে থাকা একজন মেয়ে হয়ে, আপনার সন্তানের মা হয়ে আমার জানার অধিকার নেই? এই শুনছো? কোনো অধিকার তোমার নেই। আমি বলছি পুতুল আমার সন্তান, তার মানে সে আমারই সন্তান। এসব নিয়ে আর একটা কথা বাড়লে খুব খারাপ হয়ে যাবে। তুমি আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছ। ময়ূরীর চোখ ভিজে উঠেছে দুঃখে, তবুও তার গলায় দৃঢ়তা রেখে কম্পিত স্বরে বলল। আমি শুধু সত্যটা জানতে চাই। পুতুলের জন্মদাতা আপনি নন, এটাই সত্য। সে আমার রক্ত, আমার সন্তান, আমার মেয়ে। তুমি কি বুঝতে পারছো না? আপনি যদি তাকে নিজের সন্তান বলতেই চান, তাহলে বলুন তার মাকে। তাহসিন নিথর, চোখে এর রাগ, ব্যথা, অপরাধবোধ সব মিলেমিশে এক অদ্ভুত ঝড়। না কিছু বলতে পারছে আর না পরিস্থিতি ঠান্ডা করতে পারছে। ময়ূরীর চোখে পানি টলটল করছে, তবুও সে এক চুলও নড়ল না। আমার জানার অধিকার আছে, আমি আপনার স্ত্রী। এই কথাটা শুনে তাহসিন হঠাৎ পেছনে ঘুরে এমন চোখে তাকালো যেখানে উন্মাদ, রাগ, হতাশা, ভীষণ ক্লান্তি মিশেছিল। তাহসিনের মুখের পেশি কেঁপে উঠল। সে কঠিন ধারালো গলায় বলল। তোমার কোনো অধিকার নেই ময়ূরী, শুনতে পাচ্ছ? পুতুল আমার মেয়ে। ময়ূরী ব্যথাতুর কণ্ঠে ফিসফিস করে বলল। আমার অধিকার আছে। এই প্রথম তুমি আমাকে এমন আঘাত দিলে যেটা আমি ক্ষমা করতে পারবো না। সত্যটা তবু বলছেন না আপনি? তাহসিন থামিয়ে দিল ময়ূরীকে। পিছু ঘুরে বারান্দার দিকে এগিয়ে গেল গটগট পায়ে, কিন্তু প্রতিটা শব্দে এমন তীব্রতা যেন বুকে আগুন ধরিয়ে দিচ্ছিল দুজনার। এই নীরবতা ছিন্ন করে হঠাৎ তাহসিনের বিষের মতো একটা বাক্য এসে বাড়ি খেল ময়ূরীর কানে। যদি আমার রক্তকে মানতে না পারো তাহলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, এখনই, এই মুহূর্তে। ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে এলো। কাঁপছে শুধু ময়ূরীর বুক আর ঠোঁট। পাথরের মতো দাঁড়িয়েছিল মেয়েটা। সামান্যই একটা কথা বক্ষস্থলে ধারালো ছুরির মতো আঘাত হানল। তাহসিন পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে, সব রাগ, সব ক্ষত, সব যন্ত্রণা চাপা দিয়ে। ময়ূরীর হাত থেকে পাতলা চাদরটা নিচে পড়ে গেল। দরজার বাইরে কোথাও দূরে একটা দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। যেন পুরো বাড়িটায় আতঙ্কে শিউরে উঠল তাহসিনের সেই শেষ বাক্যটা। যদি আমার রক্তকে মানতে না পারো তাহলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, এখনই, এই মুহূর্তে। ঘরের ভিতর বাজের মতো আঘাত করলো। ঘরটা যেন হঠাৎ শীতল হয়ে গেল। লাল নাইট ল্যাম্পের অস্পষ্ট আলোয় ময়ূরীর মুখের চাওয়া আরও তীক্ষ্ণ, আরও ভাঙাচোরা দেখাচ্ছিল। সে দাঁড়িয়ে আছে ঠিক যেন এক মুহূর্তে কেউ তার বুক চিরে হৃদয়ের ভেতরে বিষ ঢেলে দিয়েছে। তার গলা শুকিয়ে আসছে, ঠোঁট দুটি কাঁপছে, চোখের নিচটা হঠাৎ করে আরও ফোলা হয়ে উঠল। তবুও সে কাঁদল না, ঠোঁট কামড়ে ধরল যন্ত্রণায়। শুধু ফাহাদের নরম ছন্দময় ঘুমের শব্দ যেন দুজনের অসমাপ্ত ভাঙা সম্পর্কের প্রতি ব্যঙ্গ করছিল। তখন তাহসিন বারান্দার দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে। কথা বলা তো দূর, তার সেই বিষের মতো মূল্যবান বাক্য আওড়ানোর পর ফিরেও তাকায়নি পেছনে, একবারও না। ময়ূরীর বুকটাতে সেই নীরবতায় আরও জোরে চাপ দিচ্ছে। মনে হচ্ছে এই নীরবতায় তাকে মেরে ফেলবে। হঠাৎ খুব ধীরে সে একটা নিঃশ্বাস নিল। চোখ তুলে তাকালো তাহসিনের পেছনের দিকে, সে মানুষটার দিকে যার জন্য সংসারের সব ঝড় মেনে নেওয়া, ভালো না লাগা, হাজারো কিছু সহ্য করা সবকিছুই সহজে মনে হয়েছিল। আজ সেই মানুষটাই তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ময়ূরী নিচু হয়ে চাদরটা তুলতে গেল, কিন্তু হাত কাঁপায় সেটা হাত থেকে আবারও পড়ে গেল। মেয়েটা স্তব্ধ, মাটিও যেন আজ তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। একটা দীর্ঘ ভারী নীরবতা যা হতাশ, অভিমান আর অব্যক্ত যন্ত্রণায় মোটা হয়ে উঠছে। কয়েক সেকেন্ডে যেন ঘরটাতে বছরখানেক দাঁড়িয়ে থাকে। বুকের যন্ত্রণা চেপে গিয়ে ময়ূরী ঠোঁট কামড়ে অবশেষে খুব নিচু কিন্তু ছুরির মতো ধারালো গলায় বলে। আজ যদি আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে কোনো দিনও আর আপনার বাড়িতে পা রাখবো না আমি। তার গলা ভেঙে যাচ্ছিল, তবু সে কাঁদল না। ঝড়ের আগে যেমন আকাশ নিস্তব্ধ হয়ে যায়, ময়ূরীও ঠিক সেই রকম নিস্তব্ধ। ময়ূরী ভাবলো তাহসিন তাকে আটকাবে। এবার সব অভিমান ছেড়ে ছুটে এসে বুকের ভিতর চেপে ধরে মাথায় চুমু এঁকে বলবে, মাথায় হাত রেখে বলবে, মাফ করে দাও বেগম সাহেবা, আমায় রেখে কোথায় যাচ্ছ তুমি? এই তাহসিন সওদাগরকে ছেড়ে থাকতে পারবে? তোমার কষ্ট হবে না মেয়ে? তেমন তো কিছুই হলো না। তাহসিন একটাবারের জন্য ফিরে তাকালো না তার দিকে। যদি একটাবার পেছনে ফিরে তাকাতো তাহলে দেখতে পেত এক কিশোরী চোখে বুক ভাঙা সেই হাহাকার, যন্ত্রণায় ছটফট করতে থাকা ঠোঁট জোড়া। কিন্তু লোকটা একটাবারও ফিরে তাকালো না। তাহসিনের মুখ শক্ত হয়ে এলো। ঘরের বাতাস জমে বরফ হোক কিংবা ময়ূরীর বুক ভেঙে যাক, তার গলায় কোনো কম্পন নেই। সে বলল, যাও। ময়ূরীর বুকটা যেন হঠাৎ থেমে গেল। যাও।
একটা মাত্র শব্দ, অথচ সেই শব্দটাই তাকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দিল। ঘরের ভিতর নিঃশব্দে যেন ঝড় বইছিল। তাহসিনের পেছনে দাঁড়ানো অবয়বটা একটুও নড়ল না। সে পেছনের দিকে তাকিয়ে রইল, যেন ময়ূরী নামের কোনো মানুষই নেই তার জীবনে। ময়ূরীর পা কাঁপছে, হাঁটু দুটো যেন নিজের ভার সামলাতে পারছে না আর। চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সব, তবুও সে কাঁদল না। কাঁদতে আজ সত্যি ভেঙে পড়ে যাবে সে। লালবাতির আলো তার চোখের নিচ পড়ে যেন নীলচে ছায়া ফুটে উঠল। শব্দহীন পায়ে ছোট ভাইয়ের নিকটে এগিয়ে এলো। ছোট ভাইকে আঁকড়ে ধরা, তার হাত দুটো কাঁপছে। গলার ভিতর পুরনো কান্নাটা যেন কাঁটাতারের মতো আটকে আছে। চুপ নিঃশব্দে সে নিজের গায়ের সকল স্বর্ণের গয়না খুলে ফেললো একটা একটা করে। সবগুলো গয়না বিছানার এক কোনায় রেখে দিল। এই গয়না দিয়ে এখন আর কি বা করবে সে? ছোট ভাই ফাহাদ ঘুমের মধ্যে একটু নড়ে উঠল। ময়ূরী নিজের মাথায় শাড়ির আঁচল টেনে নিল। মনে হলো আজ থেকে সে কোনো ঘরের বউ নয়, কেবলই একটা পথহারা মেয়ে। ছোট ভাইকে কোলে তুলে নিল মেয়েটা। এক কাপড়ে দরজার দিকে হাঁটা ধরল। দরজার কাছে পৌঁছে শেষবারের মতো সে ঘুরে তাকালো তাহসিনের দিকে, পিছনে ফিরে থাকা সেই মানুষের দিকে যাকে সে নিজের মনে কতবার স্বামী বলে ডেকেছে, অথচ উচ্চারণ করেনি কখনো। ময়ূরীর চোখে প্রথম জল এলো, একটুকু এক চিলতে, কিন্তু সঙ্গে সঙ্গে তা শুকিয়ে গেল। গভীর যন্ত্রণায় জলও শুকিয়ে যায়। ফাহাদকে আঁকড়ে ধরল সে। দরজাটা আস্তে টেনে খুলল। হাওয়া এসে তার শাড়ির আঁচল উড়িয়ে দিল। তাহসিন আবারও ফিরে তাকালো না, দাঁড়িয়ে রইল কঠিন বরফের মতো। ময়ূরী শেষবার বলল, আজ আপনার জেদের কাছে আমাদের এই সম্পর্কটা বড়ই তুচ্ছ মনে হলো আমার। আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম আপনার কাছে। যাকে যাচ্ছি আমি। আমার সকল ভুলগুলোকে মাফ করে দিবেন দয়া করে। বাড়ি কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন। ময়ূরীর ঠোঁট ভেঙে এলো, গলা ভেঙে কান্না ছিটকে বাইরে বেরিয়ে এলো। সে ভাইকে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। তারপর দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, এতটাই ভারী যে শ্বাস নিতে কষ্ট হয়। তাহসিনের পেছনে থাকা জানালার কাছে তার নিজের প্রতিচ্ছবি ভাঙাচোরা দেখা গেল একবার, শুধু একবার। যদি সে ফিরে তাকাতো, দেখতে পেত ময়ূরীর চোখে সেই চূর্ণ স্বপ্ন। দেখতে পেত তার যাওয়ার পথের উপর পড়ে থাকা 2 ফোঁটা লুকানো অস্ত্র। কিন্তু লোকটা দাঁড়িয়ে রইল কঠিন ভাঙা পুরুষের মতো। হঠাৎ তার বুকের ভেতর ধুক করে উঠল কিছু একটা। সে মাথা তুলল, কিন্তু তখন দোরগোড়ায় আর কেউ নেই, শুধুই নিস্তব্ধতা আর একটা অদ্ভুত শূন্যতা, যেন ঘর থেকে আলোটা বেরিয়ে গেছে। তাহসিন ধীরে পিছনে ফিরল। ময়ূরীর খালি জায়গা, তার দাঁড়িয়ে থাকা জায়গাটা আলোহীন দেখাচ্ছে। আর বিছানার উপরে থাকা সোনার গয়নাগুলো, তাহসিনের মনে হলো সেগুলো স্বর্ণ নয়, সেগুলো আগুন। তার রক্ত পোড়াচ্ছে, তার বুক ছাই করে দিচ্ছে। চারিপাশটা তখন অন্ধকার। নিশ্চুপ নীরব রাস্তায় ময়ূরী ফরাজি বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। পাশে আদনান ঘুমন্ত ফাহাদকে কোলে নিয়ে সঙ্গ দিচ্ছে। হাঁটতে হাঁটতে ওরা ফরাজি বাড়ির সামনে চলে এলো। পুরোটা রাস্তা ময়ূরী চুপ ছিল। বাড়ির কাছে আসতে সে হাত বাড়িয়ে ফাহাদকে কোলে নিয়ে নিচু গলায় বলল, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আদনান শুষ্ক ঠোঁট ভিজিয়ে অনুরোধের স্বরে বলল, ভাবি, এটা কি ঠিক হচ্ছে? এত রাতে আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। এসব যখন সবাই জানতে পারবে তখন কি হবে ভেবেছেন? ময়ূরী আবছা আলোয় আদনানের চিন্তিত বদন পানে তাকালো, বলল, কি হবে? সবাই বলবে সওদাগর বাড়ির ছোট বউ রাত করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না ভাইয়া, আপনাদের কারো বদনাম হবে না, হলে ময়ূরীর হবে। সে বাড়ির দরজার সামনে হেঁটে গিয়ে পিছু ফিরে বলল, বাড়ি ফিরে যান, আজ আসি। সে বাড়ির দরজায় শব্দ করলো। আদনান তখন আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। এই রাত করে বক্কর ফরাজির মুখোমুখি হওয়ার সাহস তার নেই। মিনিট কয়েক পর বক্কর এসে বাড়ির দরজা খুলে দিলেন। এই রাত করে আবছা আলোয় মেয়ের অস্পষ্ট মুখশ্রী দেখে চমকে উঠলেন। ময়ূরী তাকালো বাবার চমকিত বদনে। বক্কর চোখ বড় বড় করে আশেপাশে তাকে কাউকে না পেয়ে চিন্তিত হয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, তুই এত রাতে? ময়ূরী বাবার প্রশ্নের উত্তর না দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। গুটি গুটি পায়ে সিঁড়ি ডিঙিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ফাহাদের ঘুম ভেঙে গেছে। তাকে ময়ূরী নিচে নামিয়ে দিতে ভেতরের ঘর থেকে ফিরোজা বেগম ঘুম ঘুম চোখে বেরিয়ে এলেন। হঠাৎ ছোট মেয়েকে এই সময় বাড়িতে দেখে ঘুম ছুটে গেল। আতঙ্কিত হয়ে এগিয়ে এসে বললেন, কি রে, তুই এখানে? জামাই কোথায়? ময়ূরী ভারী নিঃশ্বাস ফেলে ঘরের কোনায় বিছানায় গিয়ে পা উঠিয়ে বসলো। মাথায় কাপড় সরিয়ে ফেলতে গিয়েও থেমে গেল। জেদ ধরে এক মুহূর্ত চুপ থেকে মাথায় কাপড় নামিয়ে ফেললো। ফিরোজা বেগম আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন। বক্কর তাড়াহুড়ো করে ঘরে প্রবেশ করলেন। ফাহাদ চাদর টেনে বিছানায় উঠে বোনের মুখের সামনে উকি মেরে বলল, আপা, আমাকে কোলে নিবা? ময়ূরী কোল পেতে ভাইকে বুকে জড়িয়ে ধরল। বাচ্চাটার ঘুম হয়নি। মাথায় হাত বুলিয়ে দিলে নিশ্চিত এখন ঘুমিয়ে যাবে। ঘুমিয়েও গেল সে। এতদিন পর বাবা মাকে দেখেও কাছে এগিয়ে গেল না, উল্টো বোনের বুকে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বন্ধ করলো। বক্কর এগিয়ে এসে মেয়ের পাশে বসলেন। গলা শুকিয়ে এসেছে ভয়ে। তিনি নিচু স্বরে বললেন, কি হয়েছে ময়ূরী? এত রাতে একা এসেছিস কেন? জামাই কোথায়? ময়ূরী বলল, আব্বা, আমার ভীষণ ঘুম পাচ্ছে। ফিরোজা বেগম কিছু বলতে গেলে বক্কর থামিয়ে দিলেন চোখের ইশারায়। বক্কর শুকনো ঢোক গেলে শান্ত গলায় বলেন, রাতে খেয়েছিস? না,
বুকটা কামড়ে ধরল বক্করে। তিনি বললেন, আম্মা খাইয়ে দিক, তারপর ঘুমা। ময়ূরী বালিশ ঠিক করে ভাইকে শুইয়ে দিতে দিতে বলল, আব্বা আমার খিদে নেই, আমার গলা দিয়ে কিছুই নামবে না, তোমরা গিয়ে ঘুমাও। সে বালিশে মাথা রেখে উল্টো ফিরে শুয়ে চোখ বন্ধ করলো। ফিরোজা বেগম ঘরের লাইট বন্ধ করে তাদের ঘরে গেলেন। মেয়েটা খাওয়ার ঘরের বিছানায় ঘুমিয়ে পড়ল। বক্কর ঘরে আসতে তিনি চিন্তিত হয়ে বললেন, আমি তো কিছু বুঝতে পারছি না, মেয়েটা এই রাত করে কেন এই বাড়িতে এলো? বক্কর বিছানায় বসে কিছুক্ষণ চুপ থেকে বললেন, সকাল হোক, তারপর ওর সাথে কথা বলা যাবে। জোর করে কিছু জানতে যেও না। সারাটা রাত নির্ঘুমে কাটলো ষোড়শীর। ভোর হতেই ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তখন ভালো করে আলো ফুটেনি। ময়ূরী গুটি গুটি পায়ে পুকুর পাড়ে দোলনায় গিয়ে বসলো। আকাশটা আস্তে আস্তে রঙিন হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। ফিরোজা বেগম নামাজ শেষ করে বাইরে বেরিয়ে এলেন। আবছা আলোয় ময়ূরীর অবয়বটা দেখে তিনি এগিয়ে গেলেন ময়ূরীর কাছে। পুকুরের সিঁড়িতে বসে ময়ূরীর দিকে ফিরলেন। ময়ূরী তখনও চুপচাপ। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আম্মাকে বলবি না কি হয়েছে? ময়ূরী দোলনার দড়িতে মাথা ঠেকিয়ে পুকুরের দিকে দৃষ্টি রেখে বলল, সংসার কিভাবে করে আম্মা? তুমি সংসার সামলানো শিখেছো কি করে? থেমে আবারও মৃদু গলায় বলল, তোমার কাছে আর কি আড়াল করে রাখবো আম্মা? আমি না সংসার কি জিনিস এখন অবধি বুঝতে পারিনি। তোমার উচিত ছিল বিয়ে দেওয়ার আগে সব শিখিয়ে শ্বশুরবাড়ি পাঠানো। কি হয়েছে ময়ূরী, এসব কেন বলছিস মা? ময়ূরীর কণ্ঠে কাঁপন ধরল। চোখ বন্ধ করে নরম গলায় বলল, যদি বলি আমি একেবারে চলে এসেছি এই বাড়ি, তাহলে কি তুমি আমায় রাখবে এই বাড়িতে? ফিরোজা বেগম বাকরুদ্ধ মেয়ের কথায়। তিনি মেয়ের বিষণ্ণ মুখখানা দেখে উদ্গ্রীব হয়ে বললেন, জামাইয়ের সাথে ঝগড়া করেছিস, রাগারাগি করে এসেছিস, তাই তো? না। তাহলে হয়েছে কি? ময়ূরী সোজা হয়ে বসলো। শুষ্ক ঠোঁট ভিজে কিছুক্ষণ চুপ করে রইল। নিজের কথা গুছিয়ে শান্ত গলায় বলল, আম্মা একটা কথা জিজ্ঞেস করি? হুম। আমি কি একটু বেশি অবুঝ? ফিরোজা বেগম যেন উত্তর দিতে পারলেন না। ময়ূরীও আর উত্তরের আশা করল না। সে বসে রইল, চুপটি করে বসে রইল। বেলা গড়ালো নিজ নিয়মে। রান্নাবান্না হয়ে গেছে তখন। ময়ূরী হাত মুখ ধুয়ে বারান্দার চৌকিতে বসেছিল। ঘরের ভেতর থেকে ওয়াহিদ এসে তার পাশে বসলো। আজ সকালে ঘুম থেকে উঠে ময়ূরীকে এই বাড়িতে দেখে বেশ অবাক হয়েছিল সে। গতকাল বিকেলবেলা গিয়ে আবার রাত করে একা ফিরেছে মেয়েটা। সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে। ময়ূরীর স্বভাব কিছুটা চাপা। দুনিয়া উল্টে গেলেও কারোর সাথে নিজের লুকায়িত কথা শেয়ার করতে পারে না, কিংবা নিজ ইচ্ছায় করে না। যন্ত্রণায় ছটফট করে, যদি বুক ব্যথা হয় তবুও মেয়েটা চুপচাপ সেটা সহ্য করতে পারে। কিরে, সাত সকালে পেতনির মতো বসে আছিস কেন? ওয়াহিদের কথায় ময়ূরী ভ্রু কুচকে বলে, এখন কি তোমার ঘাড় মটকাবো? সেটাই তো পারিস শুধু। এখন কি আমার সাথে তোমার ঝগড়া করতে ইচ্ছে করছে? আমি ঝগড়া করি? এত বড় অপবাদ! মেয়েটা আলতো হেসে মাথা নাড়ালো, বলল, তোমার সাথে আমি পারবো না। ফ্রেশ হয়েছো? হ্যাঁ। তাহলে ঘরে যাও আম্মা, খাবার দিবে এখনই। সকালে সবাই একসাথে খেতে বসলেন। ছোট ফাহাদ ময়ূরীর কোলে ছটফট করছে। বক্কর ছোট মেয়ের মুখ পানে তাকিয়ে রইলেন অনেকক্ষণ ধরে। ফিরোজা বেগম খাবার বাড়তে বাড়তে ফাহাদকে বললেন, আপাকে বিরক্ত করছিস কেন? এদিকে আয়। ফাহাদ ঠোঁট উল্টে ময়ূরীর গলা জড়িয়ে ধরে বলল, আমি আপার কাছে থাকে। এত আপা আপা করলে হবে? আপার এখন বিয়ে হয়েছে, তাকে তো জামাই বাড়ি থাকতে হবে আজীবন। তোকে নিয়ে থাকতে পারবে সে সব সময়? ময়ূরী ভাইয়ের আদুরে গালে হাত বুলিয়ে নাকে নাক ঘষে বলল, আমার ফাহাদ আমার কাছেই থাকবে। ফাহাদ খিলখিল করে হেসে উঠল। ময়ূরীর গালে গাল লাগিয়ে আদুরে গলায় বলল, আমি তোমার কাছে আচ্ছা আমি তোমার কাছে থাকবো। দিব। কবে? আজই। ফাহাদ খুশি হলো ভীষণ। ময়ূরী মাত্র ভাতে হাত দিয়েছিল, ঠিক তখন ফাহাদ শরীর দুলাতে দুলাতে বলল, আপা দুলাভাই কই? ময়ূরীর হাত থেমে গেল প্লেটে। দৃষ্টি নত করে সাদা ভাতের দিকে তাকিয়ে রইল। ভাতগুলো দেখে মনে হচ্ছে একটা ভাতও তার গলা দিয়ে নামবে না। এখন মেয়েটা শুষ্ক ঠোঁট ভেজালো। ফিরোজা বেগম সুযোগ পেয়ে বললেন, জামাই এলো না কেন? এত রাতে একা একা এলি যে? ময়ূরী ছোট করে জবাবে বলে, আসলাম। এটা কি ঠিক করেছিস? জামাইকে একা রেখে এলি কেন? ময়ূরী চোখ তুলে মায়ের দিকে তাকালো ঠান্ডা গলায়, বলল, সেটার উত্তর তো তোমাদের দেওয়ার কথা আম্মা। ফিরোজা বেগম আশ্চর্য হয়ে বললেন, আমাদের? ময়ূরী লম্বা শ্বাস টানলো। ফাহাদকে পাশে ঠিক করে বসিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ফিরোজা বেগমের হাতের চামচটা থেমে গেল মাঝপথে। বক্কর যেন নিঃশ্বাসটাই ভুলে গেলেন এই মুহূর্তে।
ওয়াহিদ বিস্ময়ে চেয়ে রইল ময়ূরীর মুখের দিকে। ফাহাদ কিছুই বোঝে না, কেবল আপার গা ঘেঁষে বসে খিলখিলিয়ে হেসে যাচ্ছে। মধু আশ্চর্য হয়ে বোনের কথা শুনছে। প্রথমে বক্করি গলা খাকারি দিয়ে বললেন, মানে বেরিয়ে এসেছিস মানে? ঝগড়া করেছিস? জামাইয়ের সাথে ঝামেলা হয়েছে? ময়ূরী ধীরে ধীরে মাথা নাড়ল। আমি নিজে এসেছি। ফিরোজা বেগমের কণ্ঠ কাঁপল। কেন কেন এসেছিস? এমন কি হয়েছে? ময়ূরী ঠোঁট চেপে ধরল। কথা জমে আছে কিন্তু বেরোতে পারছেন না। অন্তরটা যেন পাথর চাপা ভারে ভরা। সে কি বা বলবে সবাইকে? বলবে তাহসিন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে? বলবে তোমাদের জামাই আমায় বিশ্বাস করে না? নাকি বলবে তোমাদের মেয়ে নিজে সংসার ধরে রাখতে পারেনি? বক্কর বললেন, তাহসিন কিছু বলেছে আম্মা? ময়ূরী মাথা নাড়িয়ে বলল, আহা, উনি তো কিছুই বলেনি। তোমাদের মেয়েই সংসার করতে পারলো না। তোমরা সংসারের আসল অর্থ না বুঝেই মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছো। তোমাদের মেয়েই যদি সংসার ধরে রাখতে না পারে, তাহলে তাদের দোষ দিয়ে লাভ কি? কি নিয়ে ঝামেলা হলো? না বললে বুঝবো কি করে মা? আমাদের না বললে আর কাকে বলবি? কি বলবো আব্বা? বলবো তোমরা আমার সাথে প্রতারণা করেছো? নাকি বলবো আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমায় এতদিন অন্ধকারে ডুবিয়ে রেখেছিল? ফিরোজা বেগম স্বামীর সাথে চোখাচোখি করলেন। ভীতু কণ্ঠে বললেন, মানে? যার সাথে আমার বিয়ে হয়েছে তার তো কোনো অতীত নেই আম্মা, আর না পুতুল তার সন্তান। তাহলে তোমরা কেন আমায় এতদিন সত্যি কথাটা বলনি? তোমার গর্ভে জন্ম আমার। আচ্ছা আম্মা, তুমি তো জানতে সবটা। বলো, উনি যে আগে কখনো বিয়ে করেননি আর পুতুল তার সন্তান নয়, এটা তো তোমরা সবাই জানতে না বলো? ফিরোজা বেগমের মুখ শুকিয়ে এলো। তিনি আমতা আমতা করে কিছু বলতে গেলে ময়ূরী বলে, সবকিছুই জানতে। তোমাদের কি একটাবার এই ব্যাপারটা জানানো দরকার ছিল না? শুধু একটাবার কি বলা যেত না সত্য কথাটা? তোমরা সবাই তো আমার সাথে ছলনা করলে আম্মা। একটা মানুষও আমাকে সত্য কথাটা বলার প্রয়োজন বোধ করেনি, এমনকি পুতুলের বাবাও না। লোকটা আমায় একটাবারের জন্যও বিশ্বাস করলো না। আমি কি শুধু কবুল পড়ে পুতুলের মা আর ওই বাড়ির বউ হয়েছিলাম? ময়ূরী উঠে দাঁড়ালো। তার দেখা দেখি ফাহাদও উঠে দাঁড়ালো। ময়ূরী মধুর ঘরের দিকে যেতে যেতে বলল, আমি ওই সংসার ছেড়ে চলে এসেছি আম্মা। আমায় আর কেউ কোনো প্রশ্ন করো না। কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মেয়েটা ভাইকে নিয়ে বোনের ঘরে ঢুকতেই ফিরোজা বেগম আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন। বক্কর গম্ভীর মুখে বসে আছেন। গতকাল রাতে তাহসিন এসেছিল বাড়ির আঙিনায়। বারান্দায় চুপটি করে বসেছিল চৌকিতে। ছেলেটা একটা কথাও বলেনি, উল্টো শ্বশুরকে বিভ্রান্ত করে চলে গেছে। এখন তিনি পুরো ঘটনাটা বুঝতে পেরেছেন। সওদাগর বাড়ি সকাল সকাল তোলপাড় শুরু হয়েছে। ড্রয়িং রুমে তাহসিন মাথা নিচু করে সোফায় চুপচাপ বসে আছে। বোরহান সওদাগর ঠিক তার পাশে বসে চিৎকার চেঁচামেচি করছেন। পুতুল ভয়ে হিমির কাছ থেকে গুটি গুটি পায়ে বাবার সামনে এসে দাঁড়ালো। বাবার চোখের নিচে কালো দাগ দেখে ঠোঁট উল্টে বলল, মা কোথায় বাবা? সবাই তোমাকে বকছে কেন? তাহসিন মেয়ের মাথায় হাত বুলিয়ে হিমিকে বলল, ওকে নিয়ে আমার ঘরে যাও হিমি, বাইরে বের হোস না। হিমি তাই করলো। পুতুলকে জোর করে উপরে নিয়ে গেল। আফিয়া আশ্চর্য হয়ে দেবরের কাণ্ড দেখছে। তাহসিন কিনা বউকে রাত করে বাইরে ছেড়ে দিয়েছে, এটা আদৌ সম্ভব? মেয়েটা শ্বাস আটকে দাঁড়িয়ে আছে শাশুড়ির পাশে। বোরহান সওদাগর ক্ষিপ্ত হলেন এবার। তাহসিন উত্তর দিচ্ছেন না বলে তিনি ধমক দিয়ে বললেন। অরুণিমা বেগম শক্ত গলায় বলেন, আজ প্রথম এমন একটা নোংরা ঘটনা ঘটলো। কোন আক্কেলে এমন একটা কাজ করেছো তাহসিন? তাহসিন ক্লান্ত চোখ জোড়া বন্ধ করে গম্ভীর স্বরে বলল, পুতুলের ব্যাপারে ময়ূর সাথে কি কথা বলছে বড় ভাবি? আফিয়া শুকনো ঢোক গিলে বলে, আমি ওকে কিছু বলিনি। তাহলে ও জানলো কি করে এসব? কে বলেছে পুতুল আমার সন্তান নয়? রজনী বেগম ঠান্ডা স্বরে বললেন, সত্যি একদিন না একদিন সামনে আসেই। আজ না হয় কালকে তো ও জানতেই পারত। তাহসিন গলা শক্ত করলো, বলল, কেউ কিছু না বলে কিভাবে জানতে পারতো দাদি? আমি বারবার বলেছিলাম বিয়েটা নিয়ে তোমরা বেশি লাফাচ্ছ। আমি বিয়ে করতে চাইনি, তবুও তোমরা জোর করে বিয়ে দিয়েছিলে। জোর কইরা বিয়া দিছি দেখা আমাগো ভুল হয়েছে। তোর কি জীবন নাই, শখ নাই? পুতুলের লাইগা কেন তুই জীবন নষ্ট করবি? দাদি ও আমার মেয়ে, ভাবনা চিন্তা করে কথা বলো। তাহসিনের চোখ ভিজে আসছে। বার কয়েক শুকনো ঢোক গিলে বলে, আমি ওকে জন্ম দেইনি দাদা, কিন্তু আমি ওকে বড় করেছি। আমি একটা দুধের বাচ্চাকে বুকে নিয়ে এই বাড়ি ছেড়েছিলাম। নিজের কথা চিন্তা না করে আমার মেয়ের কথা ভেবেছিলাম আমি। এই স্বার্থপর তাহসিন মেয়ের যত্ন নিতে গিয়ে দিনের পর দিন না খেয়ে কাটিয়েছিল। কেন করেছি দাদা? আমি ওকে জন্ম দেইনি বলে?
আমি ওর বাবা হতে পারবো না? আমি চাইলে তো এই বাচ্চাটাকে তোমাদের কাছে রেখে মানুষ করতে পারতাম। এত কষ্ট করার কোনো দরকার ছিল না আমার। তোমরা মানো কিংবা না মানো, পুতুল আমার মেয়ে, আমি ওর বাবা। তাহসিনের গলা ভেঙে এসেছে, চোখ দুটো লাল টকটকে। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে তাহসিনের কথা শুনল। এটা সত্য কথা, 4 মাসের একটা দুধের শিশুকে নিয়ে তাহসিন গ্রাম ছেড়েছিল। বাচ্চাটাকে সে একাই মানুষ করেছে, পুরুষও একটা বাচ্চাকে একাই বড় করেছে। আফিয়ার একটা বাচ্চা নেই। সে বলেছিল পুতুলকে নিজের মেয়ের মতো করে বড় করবে সে, কিন্তু তাহসিন নিজের বুক খালি করে ভাবির কোলে তুলে দিতে নারাজ ছিল। স্বার্থপর হয়ে জেদ ধরে কোলে ছোট বাচ্চাকে নিয়ে বাড়ি ছেড়েছিল। কিছু বছর আগের ঘটনা। সওদাগর বাড়ি ভর্তি মানুষ তখন। তাহসিন অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। সে ঢাকায় পড়াশোনা করেছে। এসএসসি দেওয়ার পর থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করতো। তখন কোরবানি ঈদ সামনের সপ্তাহে। বাড়ি থেকে ঘন ঘন ফোন আসছে। শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ে না খেয়ে ব্যাগ গুছিয়ে বের হলো বাড়ির বাইরে। উদ্দেশ্য আজ বাড়ি গিয়ে সবাইকে চমকে দিবে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হলো। সওদাগর বাড়ির গেটের সামনে আসতে দারোয়ান আশ্চর্য হলে গলা চওড়া করে বলল, তাহসিন আইসো? আরে আব্বা ভেতরে আসো। শ্যামবর্ণের সে পুরুষ গাল ভরে হাসলো। দারোয়ান চাচাকে জড়িয়ে ধরে বলল, কি খবর তোমার? আমাকে ভুলে গেছো নাকি? কি গো বাজান, তোমারে ভোলা যায়? তুমিই তো বাড়ি আসো না। পরীক্ষা ছেড়ে বাড়ি ফিরে কি করবে? সে টুকটাক কথা বলে সদর দরজা পেরিয়ে বিশাল ড্রয়িং রুমে প্রবেশ করলো। সেখানে 14 বছরের নূপুর বসে বসে ছোট ছোট কাঁথা সেলাচ্ছিল বড় আম্মার সাথে বসে। সদর দরজার সামনে ভাইকে দেখে চিৎকার দিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। তাহসিন হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, স্যার ফাজিল, আস্তে না আস্তে শুরু হয়ে গেছে। সিতারা বেগম তাহসিনকে দেখে কাঁথা রেখে উঠে দাঁড়ালেন। রাগ দেখিয়ে বললেন, কে রে তুই? হঠাৎ বাড়ি ফিরলি কেন? না এলেই পারতি। তাহসিন বড় আম্মার রাগ বুঝে কান চেপে ধরে বলল, এই যে কান ধরছি বড় আম্মা, তুমি তো জানো আমার পরীক্ষা ছিল। বুঝেছি, আর বাহানা দিতে হবে না। ছেলের কণ্ঠস্বর শুনে রান্নাঘর থেকে অরুণিমা বেগম বের হলেন ছুটে। ছোট ছেলেকে এই সময় বাড়িতে উপস্থিত দেখে হাতের খুন্তি উঁচিয়ে ছুটে এসে বললেন, বাড়ি ফিরলি কেন তুমি? কেন এসেছো বাড়িতে? তাহসিন মায়ের হাতে মার খাওয়ার ভয়ে দূরে সরে গিয়ে গলা চওড়া করে বলল, তুমি রেগে যাচ্ছ কেন? এতদিন পর এলাম, কই একটু আদর যত্ন করবে, তা না করে আমাকে মারতে আসছো তুমি? মাথা তুলে নাচবো? কতবার বলেছি বাড়ি ফিরতে। পরীক্ষা শেষ হয়েছে সেই কবে, আর তুমি এখন এসেছো ঢং করতে। নিচে হই হুল্লোড়ের শব্দ শুনে দোতলার উপরে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো তাহসিনের বড় ভাইয়ের বউ অর্পিতা। 9 মাসের ভরা পেট নিয়ে রেলিং ধরে দাঁড়ালো। তাহসিনকে দেখে দাঁত কটমট করে বলল, আম্মা, তুমি ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করো। বজ্জাত, বাড়ি ফিরলি কেন? তাহসিন আশ্চর্য হয়ে ভাবির দিকে ঘাড় উঁচু করে উপরে তাকালো। অভিমানী স্বরে বলল, তোমরা এত পাষাণ ভাবি? আমি এতটা রাস্তা কতটা কষ্ট করে এসেছি, আর বাড়ি ফিরতেই তোমরা সবাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছো। তাহলে কি করব শুনি? রাগ করছো কেন ভাবি? নূপুর দৌড়ে গিয়ে ভাবিকে সাথে করে সাবধানে নিচে নেমে এলো। তখন বাড়ির প্রত্যেক মহিলা প্রায় হাজির হয়েছে সেখানে। অর্পিতা গিয়ে এসে তাহসিনের কান চেপে ধরে বলল, মার খাবে মিশু, আমার কল কেন ধরো না তুমি? তাহসিন দাঁত খিচে বলল, আগে কান চড়ো ভাবি, তোমাদের এই ঝগড়াঝাটি দেখে আমার ছাড়টা না আবার ঝগড়ুটে হয়ে যায়। অর্পিতা হাল ছাড়লো। তাহসিন ভাবিকে নিয়ে সোফায় গিয়ে বসলো। ভাবির ইয়া বড় পেট দেখে অবাক হয়ে বলল, তোমার পুচকু আছে না কেন এখানে? সেই বছরখানেক আগে আমি শুনেছি আমি চাচা হব। অরুণিমা বেগম রান্নাঘরে ছুটে গেলেন। রান্না বসিয়ে এসেছেন তিনি। আফিয়া তখন দাদি শাশুড়ির ঘর থেকে বের হতে হতে বলল, ভাইয়ের দেখি সহ্য হচ্ছে না, আর বাবার থেকে চাচার টান বেশি। তাহসিন পিছু ফিরে আফিয়াকে দেখলো। গায়ের শার্ট ঠিক করতে করতে বলল, তা তো হবেই, রক্ত তো আমারই। হেসে ফেললো তিনজনই। তাহসিনের বড় ভাই তাহসান সওদাগর, পেশায় পুলিশ অফিসার। চাকরির কাজে ব্যস্ত থাকার কারণে বাড়িতে তেমন একটা থাকা হয় না। মাহাতাব তখন রাজনীতি নিয়ে ব্যস্ত। তাহসিন আর রুহুল বাদে বাড়ির প্রত্যেকটা পুরুষ নিজ কর্মে ব্যস্ত। তখন সেদিন বাইরের ঘন কালো মেঘলা ছিল। রাত প্রায় 1টার কাছাকাছি সময়। অর্পিতার সাথে অরুণিমা বেগম সেদিন ঘুমিয়েছেন। তাহসান বাড়ি ফিরেনি তখনও। রাত পেরিয়ে যখন ভোরের দেখা মিলল তখন তাহসান বাড়ি ফিরল ক্লান্ত শরীর নিয়ে। তাহসিন দাদার সাথে মসজিদে গিয়েছিল ভোরে। তারা যেহেতু জাগ্রত ছিল তাই তাহসিনের ভোরবেলায় বাড়ির বাগানে দেখা হলো। তাহসান ছোট ভাইকে দেখে মুখ গম্ভীর করে বুক টান টান করে দাঁড়ালো সদর দরজার সামনে। তাহসিন হালকা গলা কেশে দুপা এগিয়ে এসে বলল, টানা 2 মাস আমার পেট খারাপ ছিল ভাই। তুমিই বলো
এই পেট খারাপ নিয়ে আমি বাড়ি ফিরতাম কি করে? তাহসান গম্ভীর হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল। তাহসিন ভাইয়ের কোনো প্রতিক্রিয়া না দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সে কিছু ভুল কথা বলে ফেলেছে? উত্তর হ্যাঁ। 2 মাস কারোর পেট খারাপ থাকে না। তাহসিন ভাইকে বলেছে তার 2 মাস পেট খারাপ ছিল। সেই শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিচু গলায় বলল। বলতে চাচ্ছিলাম আমি আসলে একটু সিক ছিলাম ভাইয়া। তাহসান কোমর থেকে বন্দুক বের করে ভাইয়ের বুকে চেপে ধরল। তাহসিন নির্বাক, যেন ভয় বলতে কোনো জিনিস তার মধ্যে নেই। তাহসান দাঁতে দাঁত চেপে বলল, বুক ফুটো করে দি। দাও। ভয় করছে না? না। তাহসান সেটা সরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, বাড়িতে পা রেখেছিস কেন? না এলেই পারতি। তোমরা সবাই এমন করছো কেন? দরকার ছিল তাই আসতে পারিনি। কি দরকার শুনি? তোমায় বলা যাবে না। টেস্টে আগে পাস করি তারপর বলবো। তাহসান আর কিছু জিজ্ঞাসা করলো না। 2 ভাই মিলে প্রবেশ করলো বাড়ির ভেতর। 2 ভাই শ্যামবর্ণের, উচ্চতায় দুজনই প্রায় সমান। তাহসান মাহতাবের কয়েক মাসের ছোট। তাহসিন আর রুহুল প্রায় সমবয়সী। সেই ক্ষেত্রে দুজনকেই বাড়ির ছোট ছেলে বলা হয়। মাহতাব যেমন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতো, ঠিক তেমন তাহসান নিজের কাজে। সিনিয়র অফিসার হওয়ার কারণে চাপটাও একটু বেশি ছিল। বাড়িতে তাকে পাওয়া মুশকিল। তবে তাহসিন যেহেতু এসেছে, তাই সে ভাবলো এবার কয়েকদিন একটা রেস্ট নেওয়া দরকার। কাজের চাপ বেশি হয়ে গেলে তাকে আর খুঁজেই পাওয়া যাবে না। সকালবেলা খাবার দেওয়া হচ্ছিল সবাইকে। অর্পিতা বসেছিল স্বামীর পাশে। অর্পিতার আফিয়া দুজনকেই তাহসিন ভাবি কম বোন বেশি মনে করত। বিশেষ করে অর্পিতার সঙ্গে তার সম্পর্ক ছিল টম অ্যান্ড জেরির মতো। তবে কিছু কিছু সময় ঠিক তার উল্টো। খাবারের মাঝে মাঝে তাহসিন নাক ছিটকে প্লেট থেকে মাছ উঠিয়ে অর্পিতার প্লেটে দিচ্ছে। ইলিশ মাছ খুব কম খায় সে। তাহসান ভ্রু কুচকে ভাইয়ের দরদ দেখছে। শেষে গম্ভীর হয়ে বলল, মার খেয়েছিস? আমার বউকে এত ভালোবাসা দেখানো হচ্ছে কেন? তাহসিন মাছের কাঁটা বাঁচতে বাঁচতে বলল, কারণ তোমার বউয়ের পেটে আমার পুতুল সোনা আছে। ভাবিকে ভালোবাসা দেখাবো কোন দুঃখে? তার জন্য তো তুমিই আসো। অর্পিতা ঠোঁট টিপে হেসে বলল, আমার যদি মেয়ে হয় তাহলে ওর নাম পুতুল রাখবো। সুন্দর হবে না বলো? তাহসান কিছু বলার আগে তাহসিন চোখ তুলে তাকায় ভাবির দিকে, বলে, নামটা সুন্দর না ভাবি? তাহলে মেয়ে হলে পুতুল নামে রাখা হবে, ফাইনাল। এই হচ্ছে তাদের আলাপ আলোচনার মূল একটা কারণ। প্রত্যেক দিন অর্পিতার বাচ্চা নিয়ে আলোচনা করা রুটিন হয়ে দাঁড়িয়েছে। সেদিনের পর কাটলো আরও কয়েকদিন। আগামীকাল ঈদ। তাহসান ছুটিতে আছে আপাতত। এই কয়েকদিন পরিবারের সাথে অনেক সময় কাটানো হয়েছে। আর চাঁদ রাত। বাড়ির মেয়েরা হাতে মেহেদি দিচ্ছে। সন্ধ্যার পর বসেছে মেহেদি দিতে। এশার নামাজ পড়ে বাড়ির ছেলেরা বাড়িতে প্রবেশ করতে শুনতে পেল অর্পিতার ব্যথা উঠেছে পেটে। তাহসান পাগল হয়ে ছুটল নিজের ঘরে। তবে ভেতরে আর প্রবেশ করা হলো না। আম্মারা সবাই ঘরে অর্পিতাকে নিয়ে চেষ্টা করছেন। হঠাৎ ঘরের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। রজনী বেগম আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেন। কিছুটা উচ্চ স্বরে বললেন, আমার তাহসিনের ঘরে মাইয়া হইছে। এই খুশি আর কে দেখে। বাড়ি জুড়ে হই হুল্লোড় লেগে গেল। বোরহান সওদাগর ছোট ছেলেকে নিয়ে তৎক্ষণাৎ বাইরে বের হলেন মিষ্টি কিনতে। পুরো এলাকায় খবর দিতে হবে না? বংশের প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে। এ যে বিশাল বড় খুশির সংবাদ। বাচ্চাটাকে বাইরে আনলো না কেউ। এদিকে তাহসান বউ বাচ্চাকে দেখার জন্য পাগল। প্রায় ঘন্টা দেড়েক পর দরজা খুললেন অরুণিমা বেগম। অর্পিতাকে পরিষ্কার করিয়ে ঘর পরিষ্কার করেছেন তারা। অর্পিতা বিছানায় শুয়ে তখন বাচ্চাকে পাশে রেখে শুয়ে আছে। রাত তখন 1টা ছাড়িয়েছে। একটু একটু ব্যথা উঠেছিল আরও 2 দিন আগে। তবে তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়নি। রজনী বেগম বলেছেন বংশের প্রথম সন্তান বাড়িতে হওয়ায় ভালো। তাহসান সর্বপ্রথম স্ত্রীর নিকটে এগিয়ে গিয়ে পাশে বসলো। পাশে ফুটফুটে বাচ্চাটার ঘুমন্ত মুখ দেখে হঠাৎ করে চোখের উপর হাত রেখে কেঁদে উঠল। অর্পিতা হাসলো। সেই হাসি ছিল প্রাপ্তি সুখের। তাহসান আর তাহসিনের মাঝে এক প্রকার যুদ্ধ শুরু হলো, কে আগে বাচ্চাকে কোলে নিবে। সর্বপ্রথম তাহসিন বুকে তুলে নিল বাচ্চাটাকে। একদম শান্ত হয়ে চুপটি করে একটা পুতুল ঘুমিয়ে আছে। তাহসিন কোলে নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। ছোট ছোট হাত, ছোট ছোট চোখ, ছোট নাক, ছোট পা, সব মিলিয়ে জীবন্ত পুতুল। রাত তখন গভীর। আকাশের চাঁদও যেন আলগোছে নিচের পৃথিবীর দিকে তাকিয়ে আছে এই আনন্দঘন মুহূর্তটার সাক্ষী হতে। বাড়ির আঙিনা জুড়ে এখনো লোকজনের হাঁটা চলার শব্দ, মাঝে মধ্যে চাপা হাসি, কোথাও দূর থেকে ভেসে আসা আতশবাজির আওয়াজ। সব মিলিয়ে খানদানি বাড়িটা যেন উৎসবে মেতে উঠেছে। তাহসিন যখন বাচ্চাটাকে কোলে তুলে নিল তখন তার মুখে যে বিস্ময় প্রশান্তি ফুটে উঠল তা দেখলে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কোমল জিনিসটা সে নিজের হাতে ধরে রেখেছে। তার শক্ত রুক্ষ স্বভাবের আড়ালে যেন সেই মুহূর্তে লুকানো ছিল এক অপার মমতা।
বাচ্চাটার ছোট আঙ্গুলগুলো তার বুকে স্পর্শ করতে সে হালকা কেঁপে উঠল। মনে হলো জীবনের প্রথমবার কোনো জিনিস তার ভিতরটাকে নরম করে দিচ্ছে। তাহসান ধীরে ধীরে বাহের কাঁধে হাত রাখলো, গলাটা ভারী হয়ে এসেছে। দে আমার মেয়েকে একটু কোলে নি। তাহসান চোখ না তুলেই পড়ল। ধরতে পারবে? পরে না যায় যেন। আমার পুতুল সোনা রে। তাহসান চোখ না তুলেই পড়ল। এই দুই ভাই আমার বাচ্চাকে নিয়ে যুদ্ধ শুরু করেছে। আর তাহসিন চোখ না তুলেই পড়ল। অর্পিতা হাসতে হাসতেই বলল। অবশেষে অনিচ্ছায় হলেও তাহসিন বাচ্চাটাকে কোলে দিল বড় ভাইয়ের হাতে। তাহসান যখন প্রথমবার মেয়েকে কোলে নিল তার দু চোখ ছলছল করে উঠল। এ যেন এক অচেনা অনুভূতি, গর্ব, ভয়, আনন্দ, বিস্ময় সব একসাথে জড়ো হয়ে বুকের ভেতর ঝড় তুলছে। মেয়েটার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই আমার, সত্যিই আমার ছোট্ট কুইন। বাচ্চাটা নিঃশ্বাস ফেলল খুব ধীরে, যেন বাবার বুকে মাথা রেখে নিজের জায়গাটা খুঁজে পেয়েছে। তাহসান নিজের বুকের কাছে মেয়েকে আরো জড়িয়ে নিল। তার কঠিন মুখভঙ্গি এক মুহূর্তে গলে গিয়ে শিশিরে ভেজা মাটির মতো নরম হয়ে গেল। রজনী বেগম দরজার কাছে দাঁড়িয়ে সব দেখছিলেন, চোখে জল চিকচিক করছিল। তিনি বললেন, এই বংশের প্রথম মাইয়া, এত সৌভাগ্য সবার হয় না। অরুণিমা বেগম অর্পিতার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, তুই অনেক কষ্ট করেছিস, আল্লাহ তোকে সুখে রাখুক। চাঁদের আলো ফাঁক ফাঁক জানালা দিয়ে ঘরে এসে পড়ছে। হালকা বাতাস পর্দা দোলাচ্ছে। ঘরটা যেন এক পবিত্র প্রশান্তিতে ভরে আছে। চারিদিক জুড়ে হই হুল্লোড়। মধ্যরাতের বাতাসে ছড়িয়ে পড়ল নতুন শিশুর জন্মের উষ্ণতা। বিছানায় আধা শোয়া অর্পিতা চুপচাপ তাকিয়েছে তার স্বামী আর মেয়ের দিকে। ওদের মুখে লেখা সুখ, তৃপ্তি, এ যেন তার জীবনের সবচেয়ে দামি দৃশ্য। আর তাহসান, তার দৃষ্টি থামছে না মেয়ের মুখে, যেন বারবার যাচাই করছে স্বপ্ন নয়তো। পরের দিন সকাল সকাল মিষ্টি বিতরণ শুরু হলো। বাড়িতে সে কি এলাহি কাণ্ড! আত্মীয় স্বজন আসছে, বাচ্চাটাকে দেখছে, আবার ঈদ সালামিও দিচ্ছে। সেদিন ছিল স্বপ্নের মতো। পুতুলের যখন 13 দিন চলছে তখন সেদিন তাহসান অর্পিতাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বের হয়েছে বউকে নিয়ে। অর্পিতার শরীর খারাপ ভীষণ, ডাক্তার না দেখালে সমস্যা হতে পারে। রজনী বেগম বারণ করেছিলেন, বলেছিলেন 40 দিন পার হওয়া না অবধি অর্পিতাকে বাইরে না যেতে। কে শুনে কার কথা। বিকেলটা ছিল খুবই সাধারণ। পাড়ার গলির ধুলোভরা রোদ্দুরের নিচে কোথাও কোনো অশুভ সংকেত ছিল না। অর্পিতাকে নিয়ে বের হওয়ার সময় তাহসান দরজার সামনে দাঁড়িয়ে একবার তাকিয়েছিল মেয়ের দিকে। কোলের উপর চাদর পেঁচিয়ে ঘুমিয়ে আছে পুতুল, ছোট বুক উঠানামা করছে শান্ত শব্দে। তাহসান হাসলো। তোমায় রেখে যাচ্ছি, ফিরে এসে জড়িয়ে ধরবো। অর্পিতা হেসে বলেছিল, দ্রুত ফিরতে হবে কিন্তু, আমাকে না পেলে কাঁদবে ভীষণ। কেউ কি জানতো সেই বিকেলের সোনালি আলো ডুবে যাবে রক্তে, কান্নার আতঙ্কে। রাত ঠিক 8টা বাজতে না বাজতে হইচই শুরু হয়ে গেল বাড়ির উঠোনে। রজনী বেগম প্রথমে কিছু বুঝতে পারেননি। দোতলার সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলেন রুহুল দৌড়ে আসছে, মুখ থরথর করছে, নিঃশ্বাস দ্রুত নিচ্ছে। কি হয়েছে রে, এমন কইরা হাঁপাস কেন? রুহুল শব্দ বের করতে পারছিল না। অবশেষে কণ্ঠে কাঁপুনি নিয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহসান ভাই, ভাবি অ্যাক্সিডেন্ট। মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে এলো। অরুণিমা বেগম চিৎকার করে উঠলেন, কি হয়েছে ওদের? ওরা কোথায়? রজনী বেগম পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। বাড়ির ছেলেরা একসাথে বেরিয়ে গেল। কেউ ফোন করছে, কেউ বা রিক্সা থামাচ্ছে, কেউ মোটরসাইকেলে উঠে অন্ধকারে ছুটে যাচ্ছে। চারিপাশে কান্না, ভয় আর আতঙ্কে যেন পুরো উঠোন জমে গেল বরফের মতো। পুতুল তখন ফুপুর কোলে নিশ্চুপে ঘুমিয়ে। একটুও বুঝতে পারছে না তার ছোট্ট পৃথিবীটায় কি ঝড় উল্টে গেছে। হসপিটালের করিডোরে রণক্ষেত্রের মতো। হসপিটালের এমার্জেন্সির আলোটা খুবই কড়া। সেখানে দৌড়ে পৌঁছাতে দেখা গেল দুজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। অর্পিতার মুখে রক্ত, চোখ বন্ধ। তাহসানের বুকে ব্যান্ডেজ দেওয়া হচ্ছে, মুখ ফ্যাকাশে, চোখ আধা খোলা, কিন্তু তার ঠোঁট কাঁপছে, কেবল এক নাম উচ্চারণ করছে, অর্পিতা। ডাক্তারের গলা কঠোর। তাড়াতাড়ি ওটিতে নিন দুজনকেই। অরুণিমা বেগম দৌড়ে এসে ছেলে শুয়ে থাকা শরীরটাকে ধরে কেঁদে উঠলেন। তুই কথা বল, তুই চোখ খুল, আমাকে দেখ। তাহসান খুব কষ্ট করে বলল, আমা পুতুল কাঁদছে না তো? অরুণিমা বেগম উত্তর দিতে পারলেন না। স্ট্রেচারে ঠেলে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে গেল ওয়ার্ড বয়। দরজাটা বন্ধ হয়ে গেল ভেতর থেকে। বাইরে রয়ে গেল ভাঙা হৃদয়, কান্না আর দীর্ঘশ্বাস। অপারেশন থিয়েটারের সামনে বসে আছে পুরো সওদাগর পরিবার। অরুণিমা বেগম বারবার দোয়া পড়ছেন। রজনী বেগমের হাত কাঁপছে, চোখের জল থামছে না। তাহসিন দাঁড়িয়ে আছে দেয়ালে ঠেস দিয়ে, চোখ লাল, মুখ শক্ত, বুকের ভেতরে উত্তাল ঢেউ। কেউ ওকে কোনোদিনও এমন কাঁপতে দেখেনি। অপারেশন হলো, দুজনকে 2 রুমে শিফট করা হলো। কারোর অবস্থায় বেশি ভালো নয়। পরের দিন সকাল হলো, তাহসানের জ্ঞান ফেরেনি। তার কাছে বর্তমানে অরুণিমা বেগম আছেন, অর্পিতার কাছে রজনী বেগম আর আফিয়া ছিল। ছোট পুতুল তখন মায়ের বুকের উপর শুয়ে আছে। ডাক্তার বলেছেন রোগীর সাথে বেশি কথা বলা যাবে না, তবু অর্পিতা আকুতি মিনতি করছে।
অর্পিতা তাহসিনকে ডাকতে বলল। তাহসিন ভেতরে প্রবেশ করে বসলো ভাবির সামনে। অর্পিতা তার ক্ষত হাত দ্বারা তাহসিনের হাত মুঠোয় নিয়ে খুব কষ্টে ঠোঁটে হাসি টানলো। তাহসিনের বুকে ব্যথা হচ্ছে। ভাই ভাবির এই অবস্থা দেখে ছোট্ট পুতুলের জন্যে জ্বলছে এই বুক। ডাক্তার তো ভালো কিছু বলেনি। চিন্তায় তার মাথা নষ্ট প্রায়। অর্পিতা নিচু স্বরে খুব কষ্ট করে বলল, আমার একটা কথা রাখবে মিশু? তাহসিন উত্তর না দিয়ে তাকিয়ে রইল শুধু। অর্পিতার চোখের কোনা বেয়ে গড়ালো চোখের জল। সে বলল, আমাদের কিছু হয়ে গেলে আমার মেয়েটাকে আগলে রেখো। কখনো কখনো তাকে বুঝতে দিও না সে এতিম। নিজের মেয়ের মতো করে আগলে রাখবে তাকে, কথা দাও। অর্পিতার হাতটা তখনও কাঁপছে। সেই কাঁপুনি যেন সরাসরি গিয়ে ধাক্কা দিচ্ছে তাহসিনের বুকের ভেতর। রুমটা নিস্তব্ধ। ইসিজি মেশিনের টুংটুং শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তাহসিন গলার ভেতরে জমে থাকা ঢোক গিলল। ভাবির চোখে যে ভয়, সে অনুনয়, ওটা তার জগৎ উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। কথা দাও না। অর্পিতা ফিসফিস করে আবারও বলল, কণ্ঠে ব্যথার অদ্ভুত এক নিশ্চুপ আতঙ্ক। তাহসিনের বুকটা ঝাঁকিয়ে উঠল। সে দুই হাত দিয়ে ভাবির হাতটাকে শক্ত করে ধরল। মুখটা অর্পিতার হাতের কাছে ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, তোমাদের কিচ্ছু হবে না ভাবি, হবে না, যদি হয়? হবে না। আমার বোধ হয় আর বাঁচা হলো না মিশু। আমি সব থেকে বেশি তোমাকে বিশ্বাস করি। কথা দাও আমার মেয়েকে আগলে রাখবে। আমার মেয়েটাকে আজ থেকে না হয় তোমার সন্তান। আমার মেয়েটাকে আমি তোমায় দিলাম মিশু। তাহসিন স্থির হয়ে ঠায় বসে রইল। রজনী বেগম আর আফিয়া হু হু করে কাঁদছে। তাহসিন শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, পুতুল আমার সন্তান। অর্পিতা চোখ বন্ধ করলো স্বস্তির মতো একটা নিঃশ্বাস নিয়ে। তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। মিশু, তোমার উপর ভরসা রেখে দুনিয়া মায়া ছাড়ছি। আমার পুতুল আজ থেকে তোমার দায়িত্ব। তাহসিনের চোখ লাল হয়ে উঠেছে। ঠিক তখনই ছোট্ট পুতুল কেঁদে উঠল, একটা ক্ষীণ কষ্ট ভরা কান্না। রজনী বেগম দ্রুত বাচ্চাটাকে আলতো করে মার পাশে শুইয়ে দিলেন। অর্পিতা কাপা হাতে মেয়ের মাথায় হাত রাখতে সেই ছোট্ট প্রাণটা শান্ত হয়ে এলো। মায়ের গন্ধ যেন ছুঁয়ে গেল তাকে। কিন্তু অর্পিতা, তার শ্বাস অস্বাভাবিকভাবে বেড়ে যেতে শুরু করলো। মিশু, ডাকলো সে। তাহসিন সামনে ঝুঁকে এলো নিকটে। আফিয়া তখন দৌড়ে বের হয়েছে ডাক্তারকে ডাকতে। অর্পিতা ক্লান্ত চোখে তাকালো তাহসিনের দিকে। তার চোখে ভরপুর মমতা। সে সবসময় তাহসিনকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখে এসেছে। সে তাহসিনের চাপদারি ভর্তি গালে আলতো হাত ছুঁয়ে বলল, তুমি আমার তাহসানের দেখাশোনাও করবে। ওর ভেতরে খুব নরম, নিজেকে দেখাতে পারে না। ওর হাতটা ধরে রাখবে সব সময়। তাহসিন এবার আর নিজেকে সামলাতে পারল না। চোখ বেয়ে টুপটুপ করে গড়িয়ে পড়ল চোখের জল। ভাবি, তোমার কিচ্ছু হবে না। মিথ্যে বলবো না, আমি বুঝতে পারছি আমার ভালো লাগছে না। মেয়েটা একটু চুপ থেকে বলল, তোমার ভাইকে একটাবার দেখার উপায় নেই মিশু? তাকে একটাবার দেখতে চাই আমি। হসপিটালের করিডোরে তখন আরও নিস্তব্ধতা। মাঝে মাঝে নার্সদের তাড়াহুড়ো পায়ের শব্দে কেবল ভেঙে দিচ্ছিল সেই নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা যেন দাঁড়িয়ে আছে, সময় শুধু জমে আছে। তীব্র ও ভারী হয়ে ডাক্তারের সাথে কথা বলে বোরহান সওদাগর ব্যবস্থা করলেন। তাহসানকে অর্পিতার কাছে আনা হবে। ভাবি শেষ ইচ্ছা, শেষ অনুরোধ ছিল স্বামীকে একবার দেখা। অন্তত শেষ নিঃশ্বাসের আগে তাহসানের জ্ঞান ফেরার অপেক্ষা করতে করতে সবার মুখ তখন ফ্যাকাশে। তাহসানের অবস্থাও স্থির নয়, জ্ঞান নেই। শরীর যেন একসাথে 100গুলো ব্যথা চেপে ধরেছে। দুই কেবিনের মাঝে দরজা খোলা হলো। ওয়ার্ড বয় আর নার্স মিলে খুবই সতর্কভাবে স্ট্রেচার ঠেলে নিয়ে এলেন তাহসানকে। তার বুক ব্যান্ডেজে মোড়া, শ্বাস ভারী, চোখ আধা বন্ধ, অচেতন, অথচ মুখের কষ্টের রেখা স্পষ্ট। অর্পিতা তখন চোখ আধা খোলা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ। মেয়ের ছোট্ট আঙ্গুল তার হাত আঁকড়ে আছে, কিন্তু তার দৃষ্টি বারবার দরজার দিকে, যেন অপেক্ষা করছে প্রিয় মানুষটার জন্যে। নিঃশব্দে দরজা খুলে গেল। স্ট্রেচার আনা হলো ধীরে ধীরে। অর্পিতা ভাঙা কণ্ঠে বলল, মিশু, ও এসেছে? তাহসিন তার পাশে বসে কাপা গলায় বলল, হুম। অর্পিতা দুই হাত বাড়াতে পারল না, শরীরটা খুবই দুর্বল। ধীরে মাথা ঘুরিয়ে তাকালো স্বামীর দিকে। অচেতন তাহসান, নিঃশ্বাস ভারী, ঠোঁট ফ্যাকাশে, তবুও সেই মুখে তো তার জীবন, তার ভালোবাসা, তার সবকিছু। তার ঠোঁট কাঁপলো। তুমি এসেছো? আমি আমি তোমাকে শেষবার দেখছি তাহসান। আমায় একটাবার দেখবে না তুমি? তাহসিন হাত দিয়ে অর্পিতার মাথা ধরে একটু উঁচু করে দিল, যাতে সে স্বামীর মুখটা ভালো করে দেখতে পারে। অর্পিতা তাকালো, যেন সেই দৃষ্টির মধ্যে লেখা ছিল 1000 বছরের ব্যাকুলতা।
ভালোবাসা, অপার ব্যাকুলতা। তারপর খুব কষ্টে হাত বাড়ালো তাহসিন। দ্রুত বুঝে নিয়ে তার হাতটা ধরে নিয়ে আলতো করে এনে রাখলো তাহসানের বন্ধ মুঠোর উপর। দুটো হাত ছুঁতে একটা হালকা কম্পন গেল অর্পিতার শরীর জুড়ে। তার চোখ জলে ভরে উঠল। খুব কষ্টে এসে ফিসফিস করে বলল, তুমি আমার জীবনের সুখ ছিলে, আমাদের আর একসাথে পথ চলা হলো না। আল্লাহ তোমাকে ভালো রাখুক। মেয়েটা চোখ ঘুরিয়ে তাহসিনের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আবারও বলল, আমার কথা রেখো মিশু। আমার পুতুল, ও যেন কখনো মা হারানো কষ্ট বুঝতে না পারে। ও তোমার মেয়ে, শুধু তোমার। তারপর সে ধীরে ধীরে মেয়ের মাথায় আলতো চুমু খেলো। ছোট্ট পুতুলে যেন বুঝলো কিছু, কেঁদে উঠলো হালকা স্বরে। অর্পিতা মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আমার সোনা মা। তার শ্বাস তখন দ্রুত উঠানামা করছে, মুখটা সাদা হয়ে এসেছে, চোখের পাতা ভারী হয়ে আসছে। তাহসিন বারবার বলছে, ভাবি ভাবি, চোখ খোলা রাখো, ভাবি কথা বলো। অর্পিতা শেষবার তাহসিনের হাতটা শক্ত করে ধরে বলল, আমার কথাটা রেখো মিশু। এটাই ছিল তার শেষ কথা। নিঃশব্দে থেমে গেল সবকিছু। মনিটরের টুংটাং শব্দ থেমে গিয়ে সোজা একটানা শব্দে ঝাঁকুনি দিল পুরো রুমে। রজনী বেগম চিৎকার করে উঠলেন, অরুণিমা বেগম মেঝেতে লুটিয়ে পড়লেন। তাহসিন স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য নিঃশ্বাসও যেন বন্ধ হয়ে গেল তার। আর সেই অচেতন তাহসানের হাতের উপর নিথর হয়ে আছে অর্পিতার হাত, যেটা সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে স্পর্শ করেছিল। তাহসিনের মনে কেবল একটা কথাই গুঞ্জরিত হতে থাকে, পুতুল তোমার সন্তান, আজ থেকে সে তোমার মেয়ে। ছোট্ট দুধের শিশু রেখে সেদিন অর্পিতা দুনিয়ার মায়া ছেড়েছিল। আর ঠিক তার দুদিন পর যখন তাহসানের জ্ঞান ফিরল, তখন স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে এসেও দুনিয়ার মায়া ছাড়ল। এই নিষ্ঠুর পৃথিবীর বুকে ছোট্ট পুতুল তখন তাহসিনের বুকে লুকিয়েছিল নিষ্পাপ ফুলের ন্যায়। ছোট্ট বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, তবু কেন এতিম হতে হলো তাকে? আল্লাহ হয়তো চেয়েছিলেন তাই। তাহসিন তখন একদম পাথর। ভাইয়ের মেয়েকে সে নিজের মেয়ে স্বীকৃতি দিয়েছিল। অদ্ভুত হলেও বাচ্চাটা তার কোল ছাড়া কোথাও যেন শান্তি পেত না। তার কোলে এলে একদম শান্ত বাচ্চা হয়ে যেত। বাড়ির সবাই কত করে বোঝালো গ্রামে পুতুলকে রাখতে। আফিয়া আবদার করলো তার তো সন্তান নেই, সে পুতুলকে নিজের সন্তানের মতোই বড় করবে। তাহসিন এই প্রস্তাব গ্রহণ করেনি। ছোট দুধের শিশুকে নিয়ে সে গ্রাম ছেড়েছিল কিছুদিন পরে। ঢাকায় গিয়ে বড় একটা ফ্ল্যাট কিনেছিল, বোরহান সওদাগরই কিনে দিয়েছিলেন। সেখানেই তাহসিন মেয়েকে নিয়ে একা থাকতো। প্রথম অরুণিমা বেগম গিয়ে ছেলের সাথে থেকেছিলেন। তারপর হিমি যখন পুতুলের দেখাশোনা শুরু করলো, তখন তাহসিন মাকে গ্রামে পাঠিয়ে দিল। একটা সময় এই স্বার্থপর তাহসিন বাচ্চা মেয়েটাকে নিয়ে ভীষণ কষ্ট করেছে। সেই ছোট্ট পুতুল আজ কত বড় হয়েছে, তাহসিনকে এখন বাবা বলে ডাকে। তাহসিন সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। নিজের ঘরে এসে দেখলো পুতুল দুই পা মেলে দিয়ে হিমিকে রাগ দেখে আঙ্গুল উঁচিয়ে কি যেন বলছে। তাহসিন আসতে হিমি গভীর নিঃশ্বাস ফেলে ঘরের বাইরে যেতে যেতে বলল, তোর মেয়ে একদিন আমি পাগল বানিয়ে ফেলবি, তুই সামলা ওকে। পুতুলের ছোট্ট কোলে তাহসিন মাথা রেখে শুয়ে আছে, চোখ দুটো খোলা রেখে মেয়ের মায়াবী মুখশ্রী পানে দৃষ্টি রেখেছে। এই সন্তান তার, পুরো দুনিয়াও যদি তার বিপক্ষে চায় তবুও সে বলবে, এই সন্তান আমার, পুতুল আমার মেয়ে। পুতুল বাবার চুলে যত্ন করে ছোট ছোট হাত দিয়ে বিলি কেটে দিচ্ছে। মাঝে মধ্যে উকুনানার ভান করে উৎফুল্ল হয়ে বলছে, বাবা তুমি পচা হয়ে গেছো, তোমার মাথায় বড় বড় উকুন হয়েছে জানো। নিজে নিজে বলে খিলখিল করে হাসছে। তাহসিন মেয়ের বানানো মিথ্যা কথায় আলতো হাসলো, বলল, আম্মা, আপনার হাসিটা খুব সুন্দর। পুতুল যেন বাবার মুখে এমন কথা শুনে বেশ অবাক হলো। সে কি বুঝেছে বাবা তাকে কি বলেছে? বাচ্চাটা কুটুর কুটুর চোখে বাবার বিষণ্ণ মুখখানা দেখে তোতা পাখির মতন তুতু করে বলল, তোমার হাসিটাও খুব সুন্দর বাবা, কিন্তু মায়ের হাসি সব থেকে বেশি সুন্দর। মা যখন হাসে তখন মায়ের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। তাহসিন দেখলো মেয়েটার মুখ, চোখ দুটো চিকচিক করছে মায়ের জন্যে। এত ভালোবাসা, এত টান কবে হলো? কবে ময়ূরীকে এত আপন করে নিল মেয়েটা? পুতুল কারোর সাথে তেমন কথা বলে না, ঠিক ময়ূরীর মতোই। সে সবার সাথে মিশতেও পারে না। ছোট থেকে তাহসিন তেমন একটা মানুষের ভিড়ে রাখেনি, এতে তাহসিনেরই ভীষণ অস্বস্তি হয়। পুতুল হঠাৎ কিছু একটা মনে করে বলল, বাবা আমায় একটা পুতুল কিনে দিবে? তাহসিন বলল, আপনারা তো ঘর ভর্তি পুতুল আম্মা, নতুন পুতুল দিয়ে কি করবেন? সহসা পুতুল ঠোঁট উল্টে বলল, মাকে দিব। ফাহাদ? তাহসিন ফাহাদকে অনেক খেলনা কিনে দিয়েছিল এই বাড়িতে নিয়ে আসার পর। বাচ্চাটার মুখখানা
ভেসে উঠল চোখের সামনে। গালে গাল লাগিয়ে আদুরে কণ্ঠে বলা, দুলাভাই ডাকটা। শুকনো ঢোক গিলল সে। পুতুল বাবার চোখের কোনায় টলমলে পানি দেখে মন খারাপ করে বলল, সবাই তোমাকে খুব বকেছে তাই না বাবা? আমি সবাইকে বকে দিব, বলবো আমার বাবাকে কেউ বকবে না, না হলে আমি কিন্তু কারোর সাথে কথা বল। তাহসিন মৃদু হাসলো। খানিকক্ষণ পর সে মেয়েকে তৈরি করে ঘরের বাইরে বের হলো। নিচে বোরহান সওদাগর, অরুণিমা বেগম এবং আফিয়া অপেক্ষা করছে তার জন্যে। বাইরে থেকে স্পষ্ট সওদাগর বাড়ির মানুষদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। শাশুড়ি আর দাদা শ্বশুর এসেছে বোধহয়। তারা আম্মা আব্বার সাথে কথা বলছেন। ময়ূরী ঘরে বসেই পুতুলের মা ডাকটা শুনতে পেল। ফাহাদকে বারে বারে ধমক দিয়ে জিজ্ঞাসা করছে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।